পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনী অনুমোদন। পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি, আগে গণভোট চায় জামাত, সনদের দ্রুত আইনি ভিত্তি চায় এনসিপি। বিতর্কিত যারা যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। জনগণ যদি এটা হ্যাঁ বলে, এটা বাস্তবায়িত হবে। কি দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে? নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই জরুরি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। আইনি ভিত্তি ছাড়া, সাংবিধানিক ভিত্তি ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের। থমথমে এলাকা, পুলিশের অভিযান, 20 জন আটক। 20 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পুলিশের চিঠি। বিনা ভাড়ায় মেট্রো রেলে ভ্রমণ, মাসে 5 লাখ টাকা ফাঁকি সংঘবদ্ধ চক্রের। 60টি কার্ড ব্লক, উদ্দেশ্য ছাড়াই স্টেশনে ঢোকায় 100 টাকা জরিমানা। নির্বাচনে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই, থাকছে না ইভিএম। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিলেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আইনের চোখে পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দলগুলো নির্বাচনী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হলফনামায় উল্লেখিত সব প্রার্থীর আয়ের উৎস ও সম্পদ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি, সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন। নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে।
এছাড়াও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নীতিগত অনুমোদন এবং জুলাই জাদুঘর আইন, দুদক আইন ও শ্রম আইন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, আপনার রিপোর্টটাই দেখছিলাম, সেক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 কি নতুন যুক্ত হলো একটু যদি সংক্ষেপে বলেন। আজকে প্রধান উপদেষ্টার যে তেজগাঁও যে কার্যালয় রয়েছে, তিনি সেখানে আজকে সকল উপদেষ্টাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের বেশ কিছু আইনের ধারা সেটা হচ্ছে পরিবর্তন করা হয়েছে। সে সিদ্ধান্ত জানিয়ে আইন উপদেষ্টা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আমার প্রতিবেদনে আপনি দেখছিলেন যে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি আসলে জানিয়েছেন। তার সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি বিষয় আসলে উঠে এসেছে। আমরা একটু দেখতে চাই যে তার সংবাদ সম্মেলনে আসলে কি বিষয়গুলো রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 2025, পলাতক কেউ ভোটে অংশ নিতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী করতে হবে নিজ দলের প্রতীকে, ভোট গণনায় থাকতে পারবে গণমাধ্যম কর্মীরাও, পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির। আপনি দেখছিলেন যে এখানে বেশ কিছু কিন্তু এখানে বিষয় রয়েছে। এর মাঝামাঝি তবে সেক্ষেত্রে আজকে আইন উপদেষ্টা জোর দিয়ে বলছিলেন যে ভোট গণনায় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন। এর আগেও কি থাকতে পারতো না? এর আগে ভোট কেন্দ্রে আসলে ঢোকার অনুমতি ছিল, কিন্তু যেটা বুথ যেখানে আসলে গণমাধ্যম কর্মী, যেখানে মানুষ ভোট প্রয়োগ করেন, সেখানে থাকতে পারতেন। এবং গণনার সময় আসলে ভোট যেই জায়গাটিতে গণনা হয় ওখান থেকে সংবাদকর্মীরা সরাসরি তাদের ক্যামেরা দিয়ে ফুটেজ সংগ্রহ করা অথবা তাদের যে প্রফেশনাল যে কাজ, সেই কাজটি করার আসলে ভোট যেখানে গণনা হয় সেখানে ছিল না। এর মধ্যে কিন্তু আমি যে বিষয়টি একটু আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে এবার আসছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি যদি জোট করেনও কিন্তু আপনাকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। ধরেন উদাহরণস্বরূপ যদি বলি, জামাত এবং বিএনপি যদি একসঙ্গে ভোট করে তাহলে পরে ধানের শীষ অথবা দাড়িপাল্লা এই নিয়ে সবাই ভোট করতে পারবে না। আপনি জোটের প্রার্থী হলেও আপনার নিজ দলের প্রার্থী কিন্তু আসলে হতে হবে। এর মধ্যে হচ্ছে যে আরও বেশ কিছু বিষয় এখানে রয়েছে। আর সেক্ষেত্রে সালেহী, ওই যে শেষে আপনি বলছিলেন যে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। আগে যেটি ছিল আরপিওতে সেটি হচ্ছে যে ইসি যেই কেন্দ্রে পুরো একটি আসন, উদাহরণস্বরূপ বলতে পারি, ধরেন ওই কেন্দ্রে 100টি, ওই আসনে 100টি কেন্দ্র রয়েছে, যেইখানে ঝামেলা হবে বা ভোট বাতিলের মতো অবস্থা তৈরি হবে, শুধুমাত্র ইলেকশন কমিশনের ক্ষমতা ছিল সেই কেন্দ্রের ভোট বাতিল করা। এবার সেই সার্বিক পরিস্থিতিতে যদি মনে করে ইলেকশন কমিশন যে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, একটা কেন্দ্রের সমস্যা হলে পুরো আসনে যতগুলো কেন্দ্র আছে সেগুলো বাতিল, তিনি যদি মনে করেন যে পুরো আসনের ভোট বাতিল করার দরকার, তাহলে তিনি সেটা পারবেন। আগে শুধুমাত্র কেন্দ্র ভিত্তিক বা একটি কেন্দ্রে তার সেই ক্ষমতা ছিল। এই ছাড়া আজকে রাজনৈতিকভাবে আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু ঘটেছে। আপনি জানেন যে বিএনপির মহাসচিব একটি রাজধানীতে একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল। আবার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের যে আইনি যে ভিত্তি সেটি আসলে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের দিনই তিনি দাবি জানিয়েছেন গণভোটের। আবার হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেকজন ডক্টর আব্দুল মঈন, তিনি আসলে গিয়েছিলেন ইলেকশন কমিশনে এবং তিনি সেখানে গিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন বিতর্কিত কর্মকর্তাদের যাতে কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে রাখা না হয় এবং তিনি ভোটের পরিবেশ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এই বিষয় নিয়ে আজকে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেই প্রতিবেদনটি। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে 36 দফার একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়েছে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়া যাবে না। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন
যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন মঈন খান। আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। এদিন রাজনৈতিক দলের পাশাপাশি বিকেলে বাংলাদেশের নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সিএসির সঙ্গে বৈঠক করেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই এবং তিনি গণভোট, যেটির কথা বিএনপি দাবি করেছে জাতীয় নির্বাচনের দিন, জামাত সেই গণভোটটি চায় নির্বাচনের আগেই। নিউ ইয়র্কে তিনি কথা বলেছেন। চলুন আমরা এখন দেখব সেই প্রতিবেদনটি। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যুক্তি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাব্বি, এর বাইরে রাজধানীতে আজকে জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি তারও একটি প্রোগ্রাম করেছে এবং সেখানে তারা অভিযোগ করেছে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপে আইনি ভিত্তি ছাড়াই সরকার জুলাই সনদ ঘোষণা করে স্বাক্ষর করেছে, অনেকেই সরকার এটা আয়োজন করেছে এবং কোনো প্রকার চাপে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, তারা সাফ জানিয়ে দিয়েছে এবং তারা বলেছে দ্রুত এটির ব্যবস্থা করতে। এই সংক্রান্ত প্রতিবেদনটি চলুন আমরা দেখে আসি। ছাত্র সংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভায় বৃহস্পতিবার অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। নেতৃত্ব দিয়েছিলাম। এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও দেশের গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করতে পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ নয়। আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। গণ অভ্যুত্থানের পর সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ করেন বক্তারা। আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের লড়াইটা দীর্ঘ, অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি, এটি আপনাদের কাছে আহ্বান। আইনি ভিত্তি ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি
জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সালি, আমরা পরপর 3টি রিপোর্ট দেখলাম, সেক্ষেত্রে যদি আমরা বিএনপির আজকের কর্মসূচিতে নেতাদের বক্তব্য নিয়ে আলোচনায় আসি। তাহলে আমরা বিএনপি যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যে দেখা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তিনি সেখানে বেশ কিছু পরামর্শ দিয়ে আসছেন, তার পরামর্শগুলো একটু আমরা দেখতে চাই। তিনি আসলে বলছেন যে বিতর্কিতদের ভোটের দায়িত্বে নয়, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা, সাহসী হতে হবে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচনের দিন গণভোট, ভোট পেছনের ষড়যন্ত্রে কিছু দল। এখান থেকে রাব্বি আসলে আমি দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে বিতর্কিতদের ভোটের দায়িত্বে নয় মানে মঈন খান যিনি যেই পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনকে, এই মানে আজকেই কিন্তু শুধু তিনি নির্বাচন কমিশনকে দিয়ে এসছেন, ব্যাপারটা এমন নয়। গত কদিন আগেও কিন্তু দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করা হয়েছে, বিএনপি একটি প্রতিনিধি দল দেখা করেছেন, এবং তারা কিন্তু বলেছেন যে মানে বিতর্কিতদেরকে যাতে কোনোভাবেই নির্বাচনী দায়িত্ব দেওয়া না হয়, এবং তারা বলেছেন যে দলীয় লোককে দেওয়া যাবে না। বিশেষ করে নির্বাচন, আপনি জানেন যে পুরো প্রশাসন যন্ত্রের কাজ, এখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে থানার ওসি, এসপি এবং বিভিন্ন পদের লোকজন সেখানে থাকেন। আজকে মঈন খান যে কথাটি বলেছেন, এই কথাটি আসলে প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছে। ভোট পেছানোর ষড়যন্ত্রে কিছু দল, এটা কাদের ইঙ্গিত করলেন বিএনপি? এইটা তো একেবারেই আজকে তো ইঙ্গিত করেছেন মহাসচিব। এর আগে কিন্তু বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির এবং বিভিন্ন স্তরের নেতারা সরাসরি জামায়াত ইসলামকে কিন্তু অভিযোগ করেছেন যে তারা ভোট পিছানোর ষড়যন্ত্র করছেন। আমি সেই ব্যাপারটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জামায়াতের পিআর নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনটিকে বিএনপি বরাবরই বলে আসছে যে ভোট বানচালের ষড়যন্ত্র, কখনো বলেছেন ভোট পেছানোর ষড়যন্ত্র। আজকে মহাসচিব ইঙ্গিত দিয়ে বললেও আসলে এর আগের যদি বক্তব্য আমরা দেখি বিএনপির স্পষ্ট বক্তব্য। জামাত নিয়ে যেহেতু আপনি টানলেন, নিউ ইয়র্কে যে আমির বক্তব্য দিলেন, সেক্ষেত্রেও তিনি কিন্তু গণভোট আগেই দাবি করেছেন, এবং নিঃশর্ত ক্ষমার ইস্যুটা নিয়েও যদি কথা বলেন। নিঃশর্ত ক্ষমার ইস্যু আসলে জামায়াতের আমির আজকে বলেছেন, এর আগে কিন্তু তিনি এবার টেনেছেন যে এর আগেও আসলে তারা দলের অনেক সিনিয়র নেতারা এই বিষয়টি বলেছেন। তারপরেও তিনি নিউ ইয়র্কে সফরে আছেন, তিনি আসলে কী বলেছেন সেটা হচ্ছে আমরা একটু দেখে নিতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তিনি বলছেন, শঙ্কা নেই, নির্বাচনের আগেই গণভোট, দলের অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা, নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক। এই জায়গাটিতে আসলে আমরা যদি একটু বলতে চাই যে বিএনপির সাথে আজকের যেটি যে আপনি শুনছিলেন যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট, জামায়াত কিন্তু বলছে যে সেটি আগে দিতে হবে, এবং এইটি জামাতের আজকে আমিরের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আজকেই জামাত প্রথমবার এটি দাবি করছে তা না, জামাত এটি আরও আগে থেকে দাবি করছে। এবং তারা কিন্তু আপনি জানেন গত দুদিন আগে তারা এই পিআরের দাবিতে তারা কিন্তু সমাবেশ করেছে ঢাকার বায়তুল মোকাররমে, এবং তারা ওখান থেকে বলেছে নভেম্বরে গণভোটে না আয়োজন করা গেলে নভেম্বরে তারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দেবেন না। জামায়াতের পক্ষ থেকে কিন্তু এমন হুমকিও দেওয়া হয়েছে। আর যেটি আমি বলতে চাই, সে ভারতের সঙ্গে সমতার সম্পর্ক। জামাত তো এটা আসলে আপনি দেখবেন যে গত কয়েকদিনে জামায়াতের আমিরের সঙ্গে বিভিন্ন দেশের, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের যে রাষ্ট্রদূতেরা সবাই কিন্তু তার যে ব্যক্তিগত কার্যালয় রয়েছে সেখানে সবাই সাক্ষাৎ করছেন, সেখানে কিন্তু। তবে সেক্ষেত্রে যদি জাতীয় নাগরিক পার্টির বক্তব্যে আসি, তারাও কিন্তু আজকে কথা বলেছেন, জুলাই সনদ নিয়েও কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে তো জামায়াতের যে অবস্থান ছিল, সিগনেচার, তারা কিন্তু এনসিপি আগেই বলেছে যে জামায়াতের এই প্রক্রিয়াটা হচ্ছে রাজনৈতিক প্রতারণা, এবং জামায়াত হঠাৎ করে এই যে পিআরের যে দাবি সেটিকে রাজপথে নিয়ে আসার কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, এবং জামাত সেখানে গিয়ে আসলে রাজনৈতিক নাশকতা চালিয়েছেন। এনসিপির দিনই হচ্ছে যে আহ্বায়ক নাহিদ ইসলাম সেটি বলেছেন। আজকে নেতারা বলেছেন যে সনদ বাস্তবায়নের রূপরেখা পেলেই তারা স্বাক্ষর করবেন, আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নেই, বাপ ছেলের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, সংস্কারে বাধা রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। এগুলো হচ্ছে এনসিপির সবই পুরনো বক্তব্য। এনসিপি আসলে নতুন কোনো বক্তব্য এখানে দেয়নি, বা আজকে আমরা নতুন কোনো বক্তব্য এখানে পাইনি। তবে তারা যেটি বলছে যে একই দাবি আসলে যে বাস্তবায়নের রূপরেখা পেলেই তারা স্বাক্ষর করবে। ছোট্ট করে একটু যদি বলতে চাই যে বাপ ছেলের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, সেটির ব্যাপারটা হচ্ছে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি খুলনার একটা প্রোগ্রামে গিয়ে এনসিপির উদ্দেশ্যে বলেছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যকেই আসলে আজকে এনসিপি নেতারা ইঙ্গিত করেছে। রাব্বি, অসংখ্য ধন্যবাদ সালেহী আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা কথা বলছিলাম আরপিও সংশোধন, নির্বাচনী ব্যবস্থায় গণভোট আগে না পরে, বিএনপি, জামাত, এনসিপির নানা নেতার বক্তব্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন সহকর্মী। এবার যাচ্ছে অন্য খবরে। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ। রায় কবে 13 নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। সমাপনী বক্তব্যে অপরাধ প্রমাণের দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। বলেছেন সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। 3 আগস্ট থেকে 23 অক্টোবর প্রায় 3 মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন 13 নভেম্বর। পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে, এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায় ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। সুতরাং এগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। অ্যাটর্নি জেনারেল আরো বলেন সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি। চিফ প্রসিকিউটর বলেন হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ, অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করে না ট্রাইব্যুনাল। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মুন্সিগঞ্জের আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। এ সময় আসামিকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন সেনা সদস্যরা। আদালত চত্বরে ডিম ছুঁড়ে মারা হয় আসামিকে। এ সময় একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সেনা সদস্যের গায়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় দুপুরে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করে গাড়িতে নেওয়ার সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে অনেকে। হট্টগোলের এক পর্যায়ে আদালতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন সেনা সদস্যরা। উনি গ্রেপ্তার হওয়ার পরে কি পরিমাণ জনরোষ, সকাল থেকে এই পর্যন্ত পুলিশ, আর্মি
এই শহরের বিক্ষুব্ধ জনতাকে এনেছে। বিক্ষুব্ধ জনতা থেকে আমরা তাকে রক্ষা করেছি। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। পুলিশ জানায় 2024 সালের 5 আগস্টের পর সাগর গা ঢাকা দেয়। এক পর্যায়ে গোপনে দক্ষিণ কোরিয়া চলে যায় সে, কিন্তু সেখানেও বিশৃঙ্খলার দায়ে তাকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠায় দেশটির পুলিশ। গত 25 সেপ্টেম্বর দেশে ফিরে আত্মগোপন করে সে। বুধবার রাতে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে 3টি হত্যা সহ 7টি মামলা রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাতের সময় আরও থাকছে। ময়মনসিংহ মেডিকেলের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণ, ধরা পড়ে ময়না তদন্তে। গ্রেফতার অভিযুক্তের দায় স্বীকার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। 29 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা, এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্তে টাস্ক ফোর্সে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। আবারও সময় নেওয়া অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করে বাদীপক্ষের আইনজীবী। অন্যদিকে বারবার সময় নেওয়ায় হতাশ মেহরুন রুনির পরিবার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। এই 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে বলে জানান আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগেও গত 22 এপ্রিল আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় দেন হাইকোর্ট। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। এদিকে টাস্কফোর্স থেকে 6 মাসের সময় চাওয়াটা অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে, রিপোর্ট সাবমিট করবে, কিন্তু সেক্ষেত্রে 6 মাস সময় চাওয়ার তো কোনো কারণ আমরা দেখি না। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন, যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বারবার সময় নেওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন মেহরুন রুনির ভাই। তদন্তকারী সংস্থার এই বিষয়ে তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছে বা কোথায় কোন সমস্যা হচ্ছে বা তারা আদৌ কিছু করতে পারে বা ব্যর্থ কিনা, এগুলা খুব দ্রুত আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাই উচিত হবে, কারণ এভাবে প্রতিবার 6 মাস সময় চাওয়াটা এটা খুবই হতাশাজনক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। পরিবারের দাবি, ভোরে মারামারির মধ্যে পড়ে গেলে জাহিদের উপর ককটেল পড়ে। মধ্যরাতের এই ঘটনায় জেনেভা ক্যাম্প এলাকায় সন্ধ্যায় পুলিশ অভিযান পরিচালনা করেছে। অন্তত 20 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 4 নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে।
না কেন? তারা 2 দিন পর আবার এলাকায় ঢুকে কেমনে মাদক বেচতেছে, কেমনে আবার মার্ডার কইরা যায়? এটা কেমন আইন, কেমন থানা? স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায় চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3টার পরের থেকে তারা অত্যাচার করে বেশি। আইসা কি করে? আইসা ওই যে কোপায়, হিট মারে, বম মারে। ওরা দূর বাইরে আইয়া সবারই একজন ঘরে ঘরে কুবাইতে আসছিল। বাসিন্দারা বলছেন সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের 7 নম্বর ও 4 নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোঁট গোলাপি, ফারুক এবং ইমতিয়াজ সহ বেশ কয়েকজন জড়িত। সোদপুরিয়া গুরু ওই সাইডে থাকে, পারমনু, পিচ্চি রাজা, এরা সব মিলা এলাকা নিতে চায়। মূল হোতাদের ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে, যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়। অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে প্রাথমিক অনুমোদন। মরদেহ যেখানে নিরাপদ থাকার কথা, সেই মর্গে ঘটেছে জঘন্য অপরাধ। ময়মনসিংহ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করে লাশ বাহক। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইদকে গ্রেফতার করা হয়। অপরাধের দায় স্বীকার করেছে অভিযুক্ত। গত 19 অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে 20 বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে মেলে একটি চিরকুটো, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। 20 অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাইদ। তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাইদ। ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা। গ্রেফতার করা হয় ওই যুবককে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ। ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করার, যৌন সম্পর্ক তৈরি করার প্রবণতা। এটা একটা ক্রাইম। এটা আগের সমাজে ছিল কিনা জানি না, বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাশবাহক সাইদ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মর্গে রাখা তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনার প্রতিবাদে ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাটের বাসিন্দারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মাসে বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে এই চক্রের সদস্যরা। এরই মধ্যে 7টি কার্ড ব্লক করা হয়েছে। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরে থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস যাবত চলতেছে। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছে। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যেহেতু এই চক্রতে 60টা কার্ডের মতো ব্লক করা হয়েছে খালি। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা হচ্ছে আপনার মাত্র টপ আপ করলাম, করে হচ্ছে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন।
আমার অমুকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্র দেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপে নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি, আগে গণভোট চায় জামাত, সনদের দ্রুত আইনি ভিত্তি চায় এনসিপি। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।